17ই ডিসেম্বর লোকসভায় এবং 18ই ডিসেম্বর রাজ্যসভায় বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল, যাকে আমরা বলছি ভিবিজি রামজি বিল 2025 পাশ হয়েছে। এই বিষয় আজকে বলার জন্য আমরা পেয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক আশিস কুমার সানাকে। নমস্কার, স্বাগত আশিসবাবু আপনাকে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, বিল তো পাশ হয়ে গেল, এই বিলের বৈশিষ্ট্যটা কি? খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বিগত দিনে একটি অ্যাক্টের কথা জানি, যাকে আমরা সংক্ষেপে বলি মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। গ্রামীণ মানুষরা বা অন্যান্যরা বলে থাকেন 100 দিনের কাজের আইন। অর্থাৎ এই যে 100 দিন সারা বছরে গ্রামীণ যারা বিভিন্ন জনসাধারণ আছেন, তাদের নানা সময়তে নানা কাজ থাকে না বা কাজ পান না, তাদের একটা গ্যারেন্টি দেওয়া হয়েছে যে তারা 100 দিন এই কাজটি করবেন এই আইনের আওতায়। সেই কাজের কি কাজ হবে, কি ধরনের কাজ করা হবে, এই ধরনের নানা পরিকল্পনা থাকে এবং নানা স্তরে সেইগুলো ঠিক হয় এবং তারা সেই কাজ করেন। এবং এটা প্রায় 2005 সাল থেকে বর্তমান পর্যন্ত এই আইনটা আমাদের দেশে এটা চলছিল। 2025 সালের 17-18 ডিসেম্বরের পরের থেকে এই আইনের পরিবর্তে নতুন একটি আইন আমরা দেখলাম। তাহলে এই আইনের বৈশিষ্ট্যটা কি, কেন এই আইনটা এসেছে, এই বিষয়ে আলোচনাটা আমাদের করতেই হচ্ছে এই মুহূর্তে। মানে কেন পুরনো আইন সংশোধনের প্রয়োজনটা পড়লো? সাধারণত আমরা অর্থনীতির ছাত্র বা বাণিজ্যের ছাত্রী হিসেবে যেটা বলি, যে কোনো একটি আইন অনেক দিন আগে পাশ হয়ে থাকলে জেনারেলি আমরা যেটা বলি, সে আইনের হয়তো তাকে রিভিউ করতে হয়। রিভিউ করার পরে মনে হতে পারে যে কোনো জায়গাতে আইনটাকে আর একটু স্ট্রেনদেন করলে ভালো হয়, কিংবা কোনো জায়গাতে চেঞ্জ করলে ভালো হয়। এটা আমরা অর্থনীতি বা বাণিজ্য যখন চর্চা করি তখন মনে হয় যে এইগুলো হয়তো অনেক দিন আগে যেটা পাশ হয়েছিল, পরবর্তীকালে সেগুলো হয়তো রিভিউ করলে আরেকটু ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হতে পারে। এটা যেমন একটা সাধারণ বক্তব্য থাকে। আবার একই রকমভাবে আজকের দিনে প্রযুক্তি উন্নতির সাথে সাথে যে আইনের যে সমস্ত প্রয়োগের দিকগুলো থাকে, সেই প্রয়োগের দিকগুলোকে আরও যদি সুন্দর করে করা যায়, তাহলে যারা বেনিফিশিয়ারি, যারা এই আইন থেকে যারা সরাসরি সুযোগ পাবেন, সেই সুযোগ গ্রহণকারী ব্যক্তিদেরও কিছু সুবিধা হয়। আমি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বলি যে, ধরুন আগে আমরা কি দেখতাম যে কোনো কাজ হলে সরকার থেকে সরাসরি তার কাছে টাকা না গিয়ে তাকে নানা জায়গা থেকে তার তুলতে হতো। এখন আমরা যেটা দেখেছি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডিবিটি সিস্টেম, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ এই যে প্রযুক্তিগত যে সুযোগ সুবিধাগুলো এসেছে, সেই আইনের মাধ্যমে যদি আমরা সেই সুযোগ সুবিধাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো এটা আরও বেটার হবে। এটা যেমন একটা দিক। তাহলে এই আইনের নতুনত্ব কী, কেন আইনের আগের আইন পরিবর্তনটা হলো? তো আমি একটা তো বললামই যে আইনের এটা হতে পারে। এবার এই আইনে এবং আগের আইনের যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি, তখন আমরা দেখব যে আইনের ক্ষেত্রে গ্রামীণ কর্মসংস্থানের নানা দিক এখন পরিবর্তন ঘটেছে। একটা তো হচ্ছে 100 দিনের জায়গায় 125 দিন হয়েছে। 100 দিনের জায়গায় 125 দিন হয়েছে। দেখুন, গ্রাম শহর এখন খুব ক্লোজলি ইন্টার রিলেটেড হয়ে গেছে। অর্থাৎ গ্রামের সঙ্গে শহরের একটা ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে। গ্রামের যে সমস্ত পণ্য শহরে এখন অতি সহজে চলে আসে। অর্থাৎ গ্রামের যে কর্মসংস্থানের সুযোগগুলো আস্তে আস্তে বাড়ছে, এবং গ্রামীণ এলাকাগুলোতে বা মফস্বল এলাকাগুলোতে কিন্তু নানা রকমের এই যে কর্মসংস্থানের চাহিদা মানে বাড়ছে যেমন, এবং চাহিদাও কিন্তু আস্তে আস্তে নতুন চাহিদা তৈরি হচ্ছে। তাহলে চাহিদা যদি তৈরি হয়, তাহলে কর্মসংস্থানের বিষয় আসবে। এটা যেমন একটা দিক। সেই একটা দিকের সাথে সাথে মানুষজন আরও নতুন কাজ চায়, কারণ তাদের চাহিদা বাড়ছে, তাদের ইনকামের দরকার হয়। তো ইনকামের দরকার হতে গেলে তাকে তো একটু কাজ তো তাকে দিতে হবে। সেই কাজ দেওয়ার জন্য আগে ছিল 100 দিন। যদি তাকে 100 থেকে 125 দিন দেওয়া হয়, তাহলে বছরে আরও অতিরিক্ত 25 দিন সে কাজটা পেলেন। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ 25 দিন অতিরিক্ত তার ক্ষেত্রে কাজের একটা সুযোগের সংস্থান এখানে গ্যারেন্টি হলো। গ্যারেন্টি অ্যাক্ট মানেটা কি? আমি তাকে গ্যারেন্টি দিলাম যে তুমি অতিরিক্ত আরও 25 দিন কাজ করতে পারবেন। অর্থাৎ যারা আগে 100 দিন করতেন, তারা এখন অতিরিক্ত 25 দিন কাজ পাবেন। তাহলে তাদের আয়ের সুযোগ হলো। যদি আয়ের সুযোগ হয়, তাহলে তাদের ভোগেরও সুযোগটা হবে, যাকে আমরা বলি ইকোনমিক্সের ভাষায় বলি কনজামশন হলে তাদের বাজারে চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে আরও সামগ্রিক একটা ইকোসিস্টেমের মতো, এটা একটা ইকোসিস্টেমের মতো। তো এই ইকোসিস্টেম যদি আরও ভালো হয়, তাহলে সামগ্রিকভাবে আমাদের যে একটা মূল লক্ষ্য ভারতবর্ষের অগ্রগতি, সেই অগ্রগতি বিকশিত ভারত, যাকে আমরা বলি বিকশিত ভারত, 2047-এ আমরা কোথায় পৌঁছতে চাই,
সেই বিকশিত ভারতের একটা সামগ্রিক কিন্তু দৃষ্টিভঙ্গি এটা। হ্যাঁ, মানে বিকশিত ভারতের প্রেক্ষাপটকে মাথায় রেখেই এই একেবারে বিলটা তৈরি করা হয়। তাহলে প্রথমে আমরা একটা বললাম যে 100 থেকে 125 দিনের এটা একটা পরিবর্তন ঘটেছে। এবার এই আইনের ভেতরে 4টে মূলত বিষয়, এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে 4টে মূলত বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, যে এই বিল থেকে আমরা কোন কোন জায়গাতে আমরা বিশেষ করে আমরা তাদের কর্মসংস্থানের বা অন্যান্য যে সমস্ত সুযোগগুলো দিতে পারব। দেখুন, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 143 কোটি মানুষ, কম বেশি হতে পারে। সেই 143 কোটি মানুষের তাদের ডিম্যান্ড ক্রমাগতভাবে বাড়ছে এবং যুব সম্প্রদায়ের মধ্যে কাজের একটা সুযোগের সংস্থান তাদের করতে হবে এবং তাদের চাহিদাটাও বদলে গেছে। হ্যাঁ, চাহিদাটাও বদলে গেছে, গ্রামীণ চাহিদাও বদলেছে। আমরা 20 বছর আগের গ্রামীণ চাহিদা, এখনকার গ্রামীণ চাহিদা পাল্টে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে। এবং এই পাল্টানো চাহিদা থেকে নানা রকমের দ্রব্য তৈরি, পরিষেবা এগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সেইগুলো এসে গেছে। আরেকটি বিষয় যেটা এসেছে, সারা পৃথিবী জুড়ে যে সমস্যাটা ভারতবর্ষ তার থেকে তো ব্যতিক্রম নয়, সেটা হচ্ছে জল সমস্যা, ওয়াটার সিকিউরিটি। জলের এই যে সুরক্ষা দেওয়া বা জল সংরক্ষণ করা, সুরক্ষা দেওয়া, এইটা কিন্তু একটা সাংঘাতিক সমস্যা সারা পৃথিবী জুড়ে যেমন দেখা দিয়েছে, ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা দিয়েছে। এই যে প্রাকৃতিক যে জলের উৎস, সেই উৎস জল থেকে আমরা কীভাবে সেটা সংরক্ষণ করব, সুরক্ষা করে রাখব। তাহলে যদি আমরা এই প্রকল্পের মধ্যে এই জল সুরক্ষার বিষয়গুলোকে মাথায় রাখি, তাহলে দেখা যাবে এই কাজের মধ্যে দিয়ে জলের যে চাহিদা, বিশেষ করে পানীয় জল কিংবা নানা কাজের জন্য যে জল ব্যবহৃত হয়, সেই জলের একটা কিন্তু আমরা চাহিদাটা অনেকটা মেটাতে পারবো, যেটা তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির তলার জলের উপরে বেশি নির্ভর করতে হবে না। এটা একটা বিষয়। তাহলে এটা আগের হয়তো আইনে এই বিষয়গুলো এরকমভাবে স্পেসিফিক করা ছিল না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে গ্রামীণ পরিকাঠামো, কোর রুরাল ইনফ্রাস্ট্রাকচার, একেবারে কী ইস্যুগুলো। গ্রামীণ পরিকাঠামো বলতে আমরা কি জানি? গ্রামীণ পরিকাঠামো বলতে শুধুমাত্র রাস্তাঘাট তৈরি করলে চলবে না, যে রাস্তা আছে, বাড়িঘর আছে, এরকম করলে চলবে না। অর্থাৎ গ্রামে যে সমস্ত দ্রব্য তৈরি হচ্ছে তাদের প্রকৃতভাবে স্টোরেজ ফেসিলিটি আছে কিনা, তারা সেইখানে জিনিসপত্র রাখতে পারছে কিনা, এবং সেগুলোকে বাজারে আনা, বাজারজাতকরণ, প্যাকেজিং করা। এই যে গ্রামের অর্থনীতিকে সামগ্রিকভাবে, একেবারে গ্রামীণ অর্থনীতিটাকে সামগ্রিকভাবে যদি আপনি উন্নত করতে চান, তাহলে পরিকাঠামোর অসম্ভব একটা গুরুত্ব আছে। এই পরিকাঠামোগুলোকে আপনি আরও উন্নত করতে হবে। তাই এই উন্নত করার জন্য তো লোক চাই যারা কাজ করবেন। মানে এই বিলটায় যেটা বলা হয়েছে আজীবিকা শব্দটা, এবার আমি ভীষণ গুরুত্বপূর্ণ। আজীবিকার প্রশ্নে আসছি, লাইভলিহুড। তাই আমি প্রথম দুটো বললাম। তৃতীয়ত হচ্ছে যে আজীবিকাটা কি? আজীবিকা মানে হচ্ছে আমি গ্যারান্টি দিলাম, আমাদের দুটো শব্দ এখানে আছে, গ্যারান্টি আর আজীবিকা। আজীবিকা মানে কর্মসংস্থানের থেকে বেরিয়ে আমি নতুন কিছু তৈরি করব। আপনাদের হয়তো অনেকেই আপনারা জানেন যে আমাদের সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে এরকম একটা প্রকল্প আছে, গ্রামেও আছে এবং শহরেও আছে, যে তারা যেমন নানা রকমের সেলফ হেল্প গ্রুপ তৈরি করবেন, তাদের মধ্যে থেকে তারা নিজের জিনিসপত্র তৈরি করবেন, বাজারে বিক্রি করবেন, দিয়ে তাদের নিজস্ব একটা কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ শুধুমাত্র যে সরকার পরিচালিত কোনো বা পঞ্চায়েত বা এই ধরনের একটা কর্মসংস্থান আমাদের কাছে আসবে, এটার বাইরেও যে আমি নতুন করে একটা জিনিস তৈরি করলাম, কাজ করলাম, তাতে আমার নিজের যে অতিরিক্ত দিনগুলো পড়ে থাকবে, সেই পড়ে থাকা দিনগুলোতে আমি নিজের মতো করে কাজ করতে পারবো। এটা একটা বিশেষ জায়গা আছে। এবং তার মধ্যে দিয়ে সোশ্যাল অ্যাসেট তৈরি হবে। আমি একটা নতুন কোনো জিনিস তৈরি করলাম, আমার একটা অ্যাসেট তৈরি হলো, অ্যাসেট ক্রিয়েশন হলো, সামাজিক অ্যাসেট হতে পারে, আবার ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কোনো অ্যাসেট তৈরি সম্পদ তৈরি হতে পারে। এইটাই কিন্তু আরেকটা নতুন দিকের কথা। মানে সম্পদ সৃষ্টিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি মাথায় রাখি যে এই চাহিদাকে মাথায় রেখে আমাদের সম্পদ সৃষ্টি করতে হবে। চতুর্থত, দেখুন সারা পৃথিবী জুড়ে একটা ক্লাইমেট চেঞ্জের বিষয়টা আমরা পরিলক্ষিত করেছি। আমাদের দেশে যেমন হচ্ছে, আমাদের বিশেষ করে যদি আমরা পাহাড়ি অঞ্চলগুলোর ক্ষেত্রে দেখি এবং কোস্টাল বেল্টগুলোতে, সামুদ্রিক যে বেল্ট পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো আছে, প্রতি বছর কোনো না কোনো জায়গায় বন্যা কিংবা জলোচ্ছ্বাস কিংবা অতিবৃষ্টি এগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আলটিমেটলি আমরা তার ইমপ্যাক্ট, মানে তার থেকে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, আউটকাম
ভয়ানক। মানে প্রতি বছরে হয়তো হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? ভয়ানকের থেকে ভয়ঙ্কর শব্দটা ভয়ঙ্কর বলা ভয়ঙ্করভাবে নষ্ট হচ্ছে, এবং সেই তাতে আলটিমেটলি মানে আমাদের অর্থনীতির তো বড় একটা ধাক্কা এবং ক্ষতি হচ্ছে। আমরা গত বছরের নানা এরকমভাবে দেখেছি। তাহলে এই যে এক্সট্রিম ওয়েদার বা ইভেন্টসগুলো যখন হচ্ছে, তখন তার সেখান থেকে পরিত্রাণের উপায়টা কী, গ্রামে হোক বা বিভিন্ন জায়গাতেগুলোতে হোক, তার আলাদা করে কোনো কিভাবে সেগুলোকে আমরা মিটিগেট করতে পারি, সেগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। যারা এই এফেক্টেড জায়গাগুলোতে থাকেন তারাই সবচেয়ে তাদের বেশি অভিজ্ঞতা আছে, তারা কিভাবে সেটাকে করবেন। তারা যে সমস্ত সাজেশনগুলো দেবেন কিভাবে সেটা করা যায়, তারপরে তো বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন, তারাও সাজেশন দেবেন। সেইভাবে পরিকাঠামো তৈরি করুন। পরিকাঠামো তৈরি করে সে রাস্তা হোক বা কিংবা ব্রিজ হোক কিংবা হয়তো অন্যান্যভাবে কোনো শেল্টার হোক, সেগুলো তৈরি করে মানুষ বা নানা রকমের তাদের সম্পদ সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তার মানে যেটা আমরা বলতে পারি, এই নতুন বিলের ফলে যে উপভোক্তার যারা, তারা ব্যাপকভাবে মানে সুবিধাজনক অবস্থায় পৌঁছবেন, এটা তো বলা যেতে পারে। এবং তার পাশাপাশি সম্পদ সৃষ্টিটাও একটা বড় কাজ হবে, যেটা এই বিলের মূল লক্ষ্য। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে উপভোক্তারা যে গ্রামে সম্পদ তৈরি করবে, সেই সম্পদকে বাজারে আনার যে প্রক্রিয়ার কথা আপনি বলছেন, সেটা কিভাবে সম্ভব? মানে সেটা কি এই বিলে তার কোনো সংস্থান রাখা হয়েছে? দেখুন, আপনি যখনই কোনো জায়গাতে মানে এরকমভাবে পরিকাঠামো তৈরি হচ্ছে, সেই পরিকাঠামো তৈরিতে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে তার একটা সুযোগ থাকবেই, তাদের নানা পরিকাঠামো থাকবে। একই সাথে সাথে যখন খুব ভালো রাস্তা তৈরি হবে এবং তাদের নিজস্ব জিনিস তৈরি হবে এবং স্টোরেজ ফেসিলিটি থাকবে, এবং তার সাথে সাথে শহরের একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। এটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, আপনি যেখানেই যাবেন না কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো তৈরি। আপনি দেখুন প্রত্যন্ত সুন্দরবন এলাকায় কিন্তু সরাসরি আপনি যেতে পারছেন এখন। আমরা আগে সুন্দরবনটা আমাদের কাছে আনরিচেবল ছিল, তাহলে এখন কিন্তু আমরা সরাসরি যেতে পারছি। এবার সুন্দরবনের কোনো জিনিস তৈরি হলে বা অন্য কোনো জায়গায় কোনো একটা বাঁকুড়া কিংবা কোনো জেলাতে তৈরি হলে আমরা কিন্তু সরাসরি শহরে আনতে পারছি। তো এই যে পরিকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ক্রমাগতভাবে কিন্তু এটা বাড়ছেই। এবার আপনি একটা বিল দিয়ে এটাকে আমরা ঠিক ওইভাবে পরিমাপ এক্ষুনি হয়তো করতে পারবো না, কিন্তু এটা একটা তো সূচনা। হ্যাঁ, যে আশা করি যে এইটার মধ্যে দিয়ে আরও তার জন্য অর্থ কিন্তু কিছু বরাদ্দ হবে বাজেটে, এবং সেই অর্থ দিয়ে হয়তো আরও কিছু হবে, সেভাবে এগোনো যেতে পারে। আরেকটা বিষয় আমরা দেখলাম যে 60% কেন্দ্রীয় সরকার আর 40% রাজ্য সরকারকে দিতে হবে, এই ব্যাপারটা কি? আচ্ছা, এবার দেখুন, একটা অ্যাক্ট তৈরি হয়েছিল আগে, আমরা 100 দিনের কাজ বলতাম। এই 100 দিনের কাজের ক্ষেত্রে তো যারা কাজ করছেন, সরকারের প্রকল্প, এটা সামাজিক একটা প্রকল্প। সেই সামাজিক প্রকল্পতে যারা কাজ করছেন 100 দিন ধরে কিংবা তার কম বেশি যাই হোক, তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, হিসেব নিকেশ থাকে। হিসেব নিকেশটার যে রাজ্যে কাজ হবে, সেই রাজ্যের নানা ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে যে কাজগুলো হবে, তারা সরকারের কাছে ডিম্যান্ড করে থাকেন যে আমার এই রাজ্যে এই কাজ হলো। সেই কাজের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তাদেরকে সেই অর্থ বরাদ্দ হয় এবং সেই অর্থ পাঠানো হয়। তো এখানে আগে যেটা ছিল যে পুরোটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিতেন। এই বিলের বলা হলো যে পাহাড়ি রাজ্যগুলো ছাড়া এবং হিমালয়ের সন্নিহিত অঞ্চলগুলো ছাড়া সেই রাজ্যকে বের করতে পাহাড়িগুলোতে 100% এবং হিমালয়ের 40%। তাহলে রাজ্যগুলোকে এই যে ধরনের কাজগুলো তারা গ্রহণ করবেন, টোটাল যে কাজের পরিমাণ হবে তার ভেতরে তাকে যে টাকা অর্থ বরাদ্দ করতে হবে, তার 40% কিন্তু রাজ্য সরকারকে বিয়ার করতে হবে কিংবা বহন করতে হবে ধরুন। তাহলে এটাকে রাজ্য সরকারের ওপরে একটা কি বলবো, যে তাদের দায়বদ্ধতা তৈরি হলো যে তারা কাজ করাতে গেলে পয়সা যেমন ওই 40% তাদেরকেও দিতে হবে যদি কাজ চায়। সুতরাং কেন্দ্র সরকার যেমন 60% দেবেন, রাজ্য সরকারকেও 40% দিতে হবে। অর্থাৎ 100 টাকা যদি তার মজুরি হয়, তাহলে 60 টাকা দেবে কেন্দ্রীয় সরকার, 40 টাকা দিতে হবে রাজ্য সরকারকে। তো এটা একটা বিলের একটা পরিবর্তন। এটা অত্যন্ত একটা পজিটিভ সাইড, এই কারণে বলা যাচ্ছে যে আগে এই দায়বদ্ধতাটা ছিল না,
এখন রাজ্য সরকারের উপরেও সে দায়বদ্ধতা এসে পড়ে। এসে গেছে, রাজ্য সরকার দায়বদ্ধতা এসে গেছে সেটা। অধ্যাপক সানা, একটা প্রশ্ন, যে বিভিন্ন সময় মানরেগাতে অর্থের অপব্যবহার নিয়ে বহু অভিযোগ উঠেছে। সেটাকে প্রতিহত করার জন্য এই বিলে কি কোনো সংস্থান রাখা হয়েছে? এই বিলের আমি বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলাম। বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য এখানে আছে, যে এই বিলের যে মাধ্যমে বা এই অ্যাক্টের মাধ্যমে যে পুরো বিষয়টাকে মনিটরিং করার জন্য একটা টেকনোলজি ড্রিভেন গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ প্রযুক্তি দিয়ে সেটাকে ব্যবস্থাপনা করা এবং তাকে মনিটর করা এবং পরিচ্ছন্নভাবে সেটাকে দেখা, এই বিলে এটা বলা, এই অ্যাক্টের কথা ক্ষেত্রে এটা বলা হয়েছে। তা সেখানে কিভাবে কতগুলো স্তর আছে। প্রথম স্তর হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন। আমরা যেমন অফিসে বায়োমেট্রিক করি, যারা এখানে কাজ করবেন তার একটা প্রত্যেকে বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকবে, তাহলে কত সংখ্যক লোক কাজ করছেন তার একটা হিসেব নিকেশ প্রথমে এসে গেল। রিয়েল টাইম মনিটরিং, সে কাজ করছেন আমরা জানলাম, কিন্তু সে আদৌ কাজ করছেন কিনা সেই সময়ে তার একটা মনিটরিং থাকবে অটোমেটিক কোর্সে, তাকে আমরা রিয়েল টাইম মনিটরিং বলছি। এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা সংক্ষেপে যাকে বলি এআই দিয়ে তার প্ল্যানিং, অডিট, মনিটরিং এগুলো করার একটা প্রভিশন বা ব্যবস্থা এই বিলে করা হয়েছে। এছাড়া ধরুন সোশ্যাল অডিট, গ্রামে যারা থাকবেন তারাও দেখে নেবেন এই বিলে কীভাবে এটা হচ্ছে। সুতরাং অনেকগুলো বিষয় কিন্তু এই বিলের মধ্যে এসে গেছে, যে যারা এর সাথে যারা বিভিন্ন ব্যক্তি জড়িত থাকবেন তারা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন এবং সরাসরি টেকনোলজি মাধ্যমে, ধরুন জেলা স্তরে বসে আছে ডিএম বা তাদের যে যারা অফিসার তারা থাকবেন, তারা যেমন দেখতে পাবেন, পঞ্চায়েত স্তরে তারা দেখতে পাবেন, অর্থাৎ নানা স্তর থেকে কিন্তু এটার একটা পরিচালনা ব্যবস্থাপনার আছে আর কি। অর্থাৎ মানে ধরুন যিনি কাজ করছেন তিনি যেমন জানতে পারছেন আমার টাকা ট্রান্সফার হবে, সুতরাং কাজ না করে টাকা ট্রান্সফার হওয়াটা একটা ডিফিকাল্ট আছে এখানে। অর্থাৎ কাজ করবেন এবং টাকা মনিটরিংটা খুব স্ট্রং মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। আমার মনে হচ্ছে যে এটা একটা মনিটরিং এর একটা অন্য একটা পদ্ধতি, টেকনোলজি বেসড পদ্ধতি এটা। এবং যত প্রযুক্তি উন্নত হচ্ছে মনিটরিং তত বাড়ছে। বাড়ছে। বললাম প্রযুক্তি। সামগ্রিকভাবে বলতে গেলে এই বিলটা আমাদের ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটা নতুন দিশা নিয়ে আসবে, এটা আমরা আশা করতেই পারি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সানা, আকাশবাণীতে আসার জন্য ধন্যবাদ।